আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি যদি আজকে গুগলে সার্চ করেন ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি এই কথাটি লিখে, তাহলে সাধারণত রাজা বাদশাহ সাম্রাজ্যের নাম সামনে আসে। কিন্তু 1800 শতকে বাংলায় এমন একজন ছিলেন যিনি রাজা ছিলেন না, সিংহাসনে বসতেন না, তবু তার হাতে ছিল একটি পুরো প্রদেশের অর্থনীতি, কোর্ট, সেনাবাহিনী, রাজস্ব, মুদ্রা, সবকিছুর শেষ দরজাটা গিয়ে খুলতো একটি পরিবারে। তাদের নাম জগৎ শেঠ। আর আমাদের আজকের গল্প ব্যাংকার টু দ্য ওয়ার্ল্ড হিসেবে পৃথিবীর শীর্ষ ধনী পরিবারের উত্তরসূরি কিভাবে একসময় ইতিহাসের সবচেয়ে আলোচিত বিশ্বাসঘাতকদের একজন হয়ে উঠলেন। চলুন তাহলে শুরু করা যাক। জগৎ শেঠ এটি আসলে কোনো ব্যক্তির নাম নয়, এটি একটি উপাধি যার অর্থ ব্যাংকার অফ দ্য ওয়ার্ল্ড বা জগতের শেঠ। এই পরিবারের মূল উত্থান শুরু হয় হীরানন্দ শাহুর হাত ধরে। 1650 সালের দিকে রাজস্থানের নাগর থেকে ভাগ্য অন্বেষণে তিনি পাটনায় আসেন এবং মহাজনী কারবার শুরু করেন। সল্ট পিটার বা বারুদ তৈরির উপাদান ব্যবসার মাধ্যমে তার শ্রীবৃদ্ধি ঘটে। তবে এই পরিবারের আসল জৌলস শুরু হয় হীরানন্দের ছেলে মানিক চাঁদের সময়। তিনি বাণিজ্যের জন্য ঢাকায় আসেন এবং তৎকালীন বাংলার দেওয়ান মুর্শিদ কুলি খাঁয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হন। যখন মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী সরিয়ে মাকসুদাবাদে, যা পরে মুর্শিদাবাদ হয়, সেখানে নিয়ে যান, মানিক চাঁদু তার সাথে সেখানে চলে যান এবং মহিমাপুরে নিজের বিশাল রাজপ্রাসাদ গড়ে তোলেন। 1715 সালে মোগল সম্রাট তাকে নগর শেঠ উপাধিতে ভূষিত করেন। মানিক চাঁদের মৃত্যুর পর তার দত্তক পুত্র ফতেহ চাঁদ গদিতে বসেন। ফতেহ চাঁদ ছিলেন আরও বিচক্ষণ। তার সময়ই মোগল সম্রাট মোহাম্মদ শাহ 1723 সালে তাকে ইতিহাস বিখ্যাত সেই উপাধি দেন জগৎ শেঠ। সেই সময় বাংলা, বিহার, উড়িষ্যার সমস্ত অর্থনৈতিক চাবিকাঠি ছিল তাদের হাতে। নবাবের কোষাগার, ট্যাক্স কালেকশন, এমনকি টাকশালে মুদ্রা তৈরির একচেটিয়া অধিকারও ছিল তাদের হাতে। এক কথায় তারা ছিলেন সেই আমলের রিজার্ভ ব্যাংক। ফতেহ চাঁদের মৃত্যুর পর 1744 সালে এই বিশাল সাম্রাজ্যের হাল ধরেন তার নাতি মাহতাব চাঁদ, যিনি ইতিহাসে মাধব রায় নামে বেশি পরিচিত। আর তার ভাই স্বরূপ চাঁদ পান মহারাজা উপাধি। মাধব রায় যখন গদিতে বসেন, তখন জগৎ শেঠ পরিবার তাদের ক্ষমতার সর্বোচ্চ শিখরে। 1750-এর দশকে তাদের যে সম্পদ ছিল তা আজকের বাজারের মূল্য আনুমানিক প্রায় 1000 বিলিয়ন পাউন্ড। বর্তমানে পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্কের নেট ওর্থ 170 বিলিয়ন পাউন্ড। বুঝতেই পারছেন কি বিশাল সম্পদের মালিক ছিল তারা। শোনা যায় তাদের বাড়িতে এত পরিমাণ পান্না বা এমানের ছিল যে তা দিয়ে আস্ত একটি ঘর সাজানো যেত। ব্রিটিশ এবং ফরাসি বণিকরা পর্যন্ত তাদের কাছে হাত পাতত ঋণের জন্য। তাদের হুন্ডি বা প্রমিসারি নোটের ক্ষমতা এতটাই ছিল যে নগদ টাকা ছাড়াই বিশাল সেনাবাহিনী বা বাণিজ্যিক জাহাজ কেনা যেত। হুন্ডির নেটওয়ার্ক কি, একটা উদাহরণের মাধ্যমে বোঝা যাক। ধরুন, মুর্শিদাবাদ থেকে দিল্লি এই দূরত্বে সোনা রূপা বয়ে নিয়ে যাওয়ার ঝুঁকি আছে। পথে ডাকাতি, যুদ্ধ, ট্যাক্সের ঝামেলা, এইসব আরো কত কিছু। হুন্ডিতে আপনি কাগজে লিখে টাকা পাঠান, টাকা যায় না, যায় শুধু প্রতিশ্রুতির কাগজ। অন্য শহরে জগৎ শেঠদের এজেন্টই সেই কাগজ দেখেই টাকা দিয়ে দেয়। এই নেটওয়ার্ক এত শক্তিশালী ছিল যে ডাচ, ফরাসি, ইংরেজ সবাই তাদের উপর নির্ভর করত। জগৎ শেঠ মাধব রায় তখন কার্যত নবাব আলীবর্দী খাঁয়ের প্রশাসনিক মেরুদণ্ড ছিলেন। কিন্তু আলীবর্দী খাঁয়ের মৃত্যুর পর পরিস্থিতি বদলে যায়। মসনদে বসেন তরুণ নবাব সিরাজউদ্দৌলা। সিরাজ ছিলেন কিছুটা রকচটা স্বভাবের এবং তিনি তার নানার মতো জগৎ শেঠদের তোষামোদ করতে রাজি ছিলেন না। এখান থেকেই শুরু হয় সংঘাত। ইতিহাসবিদদের মতে ক্ষমতা গ্রহণের পরপরই সিরাজউদ্দৌলা জগৎ শেঠ মাধব রায়ের কাছে 3 কোটি রুপি দাবি করেন। মাধব রায় বিশাল অঙ্কের টাকা দিতে অস্বীকার করেন, আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, কিংবা হয়তো বাংলার ইতিহাসে মোড় ঘুরানোর মুহূর্ত। কথিত আছে, রাজদরবারের সকলের সামনে নবাব সিরাজউদ্দৌলা জগৎ শেঠ মাধব রায়কে অপমান করেন। কিছু ঐতিহাসিকদের মতে নবাব তাকে চর মেরেছিলেন। আবার অনেকে বলেন তাকে ধর্মান্তরিত করার বা খতনা করানোর হুমকিও দেওয়া হয়েছিল। একজন শেঠ যার কথায় বাণিজ্যিক জাহাজ থামতো, যার অর্থের দাপটে রাজারা কুর্নিশ করত, জনসম্মুখে এমন অপমান তিনি মেনে নিতে পারেননি। মাধব রায় বুঝলেন এই তরুণ নবাবের শাসনে তার ধন সম্পদ, মান সম্মান কোনোটাই নিরাপদ নয়। অপমানের জ্বালা এবং নিজের সম্পদ রক্ষার তাগিদে তাকে ঠেলে দিল এক গভীর ষড়যন্ত্রের দিকে। শুরু হলো ইতিহাসের জঘন্যতম এক ষড়যন্ত্র। মাধব রায় ঠিক করলেন নবাবকে সরাতেই হবে, কিন্তু একা তা সম্ভব নয়। তিনি হাত মেলালেন নবাবের অসন্তুষ্ট সেনাপতি মীর জাফরের সাথে। কিন্তু শুধু মীর জাফর দিয়েই হবে না, দরকার বাইরের শক্তি। তাই যোগাযোগ করা হলো চতুর ব্রিটিশ বণিক রবার্ট ক্লাইভের সাথে। এই ষড়যন্ত্রে জগৎ শেঠ মাধব রায়ের ভূমিকাই ছিল ফাইন্যান্সার বা অর্থ যোগানদাতা হিসেবে।
তিনি কথা দিলেন সিরাজকে হঠাতে যা খরচ হবে সব তিনি দিবেন। এমনকি যুদ্ধে জেতার পর রবার্ট ক্লাইভ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হলো। ঐতিহাসিকদের মতে যুদ্ধের পুরো খরচ এবং ঘুষ বাবদ প্রায় 3 কোটি রুপি দেওয়ার ব্যবস্থা করেছিলেন জগৎ শেঠ। এই ষড়যন্ত্রের আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জড়িয়ে পড়েন। তিনি হলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়। যদিও কিছু আধুনিক বর্ণনায় দাবি করা হয় যে তিনি হিন্দু ধর্ম রক্ষা করার জন্য এই ষড়যন্ত্রে এসেছিলেন, কিন্তু ইতিহাসবিদরা বলছেন বিষয়টি ছিল সম্পূর্ণ রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থে। রাজা কৃষ্ণচন্দ্র ষড়যন্ত্রকারীদের জন্য লজিস্টিক সাপোর্ট বা আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। রবার্ট ক্লাইভের সৈন্যরা পলাশীর পথে কৃষ্ণনগরের রাজপ্রাসাদে বিশ্রাম নিয়েছিল। এমনকি পলাশী যুদ্ধের পর ক্লাইভ নিজে কৃষ্ণচন্দ্রকে উপহার হিসেবে কামান পাঠিয়েছিলেন, যা আজও সেই ইতিহাসের সাক্ষী হয়ে আছে। মূলত জগৎ শেঠ ভেবেছিলেন ব্রিটিশরা হয়তো মারাঠা বর্গীদের মতো টাকা নেবে, লুট করবে এবং চলে যাবে, আর তিনি তার পছন্দের পুতুল নবাব বসিয়ে আবার নিজের রাজত্ব কায়েম করবেন। কিন্তু তিনি জানতেন না তিনি আসলে নিজের কবর নিজেই খুঁজছিলেন। 1757 সালের 23শে জুন পলাশীর আমবাগানে সাজানো হলো যুদ্ধের নাটক। এক পাশে সিরাজের বিশাল বাহিনী, অন্য পাশে ক্লাইভের নগণ্য সৈন্য। কিন্তু এই যুদ্ধের ফলাফল আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল জগৎ শেঠের ড্রয়িং রুমে। মাধব রায়ের টাকায় কেনা মীর জাফর এবং তার সহযোগীরা পুতুলের মতো দাঁড়িয়ে রইল। সিরাজউদ্দৌলা পরাজিত হলেন, পালালেন এবং শেষমেশ নির্মমভাবে নিহত হলেন। আর এর মধ্যে দিয়ে অস্তমিত হলো বাংলার স্বাধীনতার সূর্য। জগৎ শেঠের প্রতিশোধ পূর্ণ হলো, মীর জাফর মসনদে বসলো, কিন্তু মাধব রায় কি তার হারানো সম্মান ফিরে পেলেন? উত্তর হচ্ছে না। যুদ্ধের পর মীর জাফর নবাব হলেন ঠিকই, কিন্তু তিনি ছিলেন নামমাত্র শাসক। আসল চাবিকাঠি চলে গেল রবার্ট ক্লাইভের হাতে। জগৎ শেঠ মাধব রায় খুব দ্রুতই বুঝতে পারলেন তিনি মস্ত বড় ভুল করেছেন। ব্রিটিশরা মারাঠাদের মতো লুটেরা নয়, তারা শাসক হতে এসেছে। পলাশী যুদ্ধের পর বাংলার অর্থনীতিতে ধস নামে। ব্রিটিশরা দেদারসে লুটপাট শুরু করে দেয়। জগৎ শেঠের টাকশালের এক চেটে অধিকার খর্ব করা হয়। এমনকি যে টাকার লোভে ব্রিটিশরা সাহায্য করেছিল, সেই ব্রিটিশরাই উল্টো জগৎ শেঠদের কাছে আরও টাকার দাবি করতে থাকে। মীর জাফরের কোষাগার শূন্য হয়ে যায়। জগৎ শেঠ বুঝতে পারেন তিনি ব্রিটিশদের ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু ব্রিটিশরাই তাকে ব্যবহার করেছে টিস্যু পেপারের মতো, তারপর তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মীর জাফর যখন ব্রিটিশদের চাহিদা মেটাতে ব্যর্থ হলেন, তখন তাকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে নবাব করা হলো। মীর কাসিম ছিলেন স্বাধীন চেতা। তিনি জানতেন তার শ্বশুরের পতনের মূল কারিগর এই জগৎ শেঠরা। তিনি জগৎ শেঠদের বিশ্বাস করতেন না। 1766 সাল মীর কাসিম ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানতেন জগৎ শেঠ মাধব রায় আবারও ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন, তাই তিনি কোনো ঝুঁকি নিলেন না। মীর কাসিম জগৎ শেঠ মাধব রায় এবং তার ভাই মহারাজ স্বরূপ চাঁদকে বন্দী করে বিহারের মুঙ্গের দুর্গে নিয়ে যান। সেখানে তাদের পরিণতি কি হয়েছিল জানেন? জনশ্রুতি আছে মীর কাসিম আদেশে দুর্গের সুউচ্চ প্রাচীর বা বুরুজ থেকে বস্তাবন্দি করে বা সরাসরি গলার সাথে বাড়ি পাথর বেঁধে তাদের নিচে খরস্রোতা গঙ্গায় ছুঁড়ে ফেরা দেয়া হয়েছিল। পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি যিনি টাকার বেছানায় ঘুমাতেন, তার সমাধি হলো না কোনো জমিনে, তার সলিল সমাধি হলো গঙ্গার অতলে। মাধব রায়ের মৃত্যুর সাথে সাথেই জগৎ শেঠ পরিবারের সূর্য কার্য অস্তমিত হয়ে যায়। তার পরবর্তী বংশধররা ব্রিটিশদের কাছে সামান্য পেনশনের জন্য হাত পাততে বাধ্য হয়েছিল। যে পরিবার একদিকে ব্রিটিশদের কিনে ফেলার ক্ষমতা রাখত, তারাই শেষে ব্রিটিশদের দয়ায় বেঁচেছিল। ইতিহাসে জগৎ শেঠ বেঁচে আছেন, তবে কোনো বীর হিসেবে নয়, বরং এক ট্রাজিক চরিত্র হিসেবে। তিনি অর্থের দম্ভে অন্ধ হয়ে নিজের ধ্বংস নিজেই ডেকে এনেছিলেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। জগৎ শেঠের ইতিহাস কি আপনার জানা ছিল? আপনার কি মনে হয় সিরাজউদ্দৌলা যদি জগৎ শেঠকে অপমান না করতেন, তবে কি পলাশীর যুদ্ধ এড়ানো যেত? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও রোমাঞ্চকর ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।